হ্যালো, শুভ অপরাহ্ন। আজকে আপনারা সবাই সবসময় দেখেন যে আমি একা একা কথা বলি। তো মনে করেন আমি একটু ব্রেক দরকার, টুইস্ট দরকার, আমার সাথে কিছু গেস্ট থাকা দরকার যারা আমার সাথে যুক্ত হবে এবং আপনাদেরকে তাদের জীবনে কিছু কথা বলবে। তো সেই চিন্তা করতে করতে আমি ভাবলাম যে সবচেয়ে উপযুক্ত পার্সন কে হতে পারে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেই কারণে আমি আমার ছোট বোনকে ইনভাইট করেছি আজকে আমাদের কফি আড্ডা, এবং খুবই ইনফর্মাল একটা আড্ডা। দেখতেই পাচ্ছেন ছাদে বসে আছি, আমাদের ছোট একটা বাগান সেখানে, এবং ক্যামেরায় আছে আমার ছোট বোন। একসময় আমি তাকেও দেখাবো। সো খুবই ঘরোয়া আড্ডা এবং ঘরোয়া পরিবেশে আমি আপনাদের সাথে কানেক্ট হচ্ছি, এবং আমার সাথে আছে আমার আমার ছোট বোন সুবর্ণা বর্মা, এবং অনেকে আমাকে এবং তাকে যমজ বোন বলে সবসময় মনে করে, সবসময়, যদিও আমি তার থেকে অনেকটাই বড়। তো হ্যালো সুবর্ণা, কেমন আছিস? ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ। এইরকম একটা চিন্তা তোর মাথায় এসছে, আমরা দুজনে এইভাবে ফর্মালি কথা বলছি, এটা আসলে অন্যরকম একটা বিষয়। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোকেও ধন্যবাদ যে তুই রাজি হয়েছিস। আমি ভাবতেছিলাম যে রাজি করানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে, তো রাজি হওয়ার জন্য ধন্যবাদ। এবং আমি বলবো যে এটা একটা গুড ইনিশিয়েটিভ, যে মানে আমার মনে হলো এই জন্যই যে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু বলার আছে অনেককে। তো আমরা কেন না আমরা নিজেরাই শুরু করি। তো অনেক কিছু বলার জন্যই মনে হলো যে আমি যেহেতু নিজেই অনেক কথা বলি, তো আমার মনে হয় আমাদের গল্পগুলো হয়তো অনেকের জন্যই এনকারেজমেন্ট হতে পারে। তো যদি ভালো লাগে এটা আমাদের জন্য সৌভাগ্য। তো শুরু করবো প্রথমেই, যে তুই এই মুহূর্তে, মানে আমি যেটা বলবো তোর প্রফেশনাল জায়গাটা থেকে যদি বলি, যে বাংলাদেশের স্বনামধন্য, সারা ওয়ার্ল্ডের স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে খুব হাইলি কি বলবো যে ডেজিগনেটেড রোলে আছিস, মানে খুব একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিস। সেটা নিয়ে যদি একটু বলিস দায়িত্বটা কি, এবং এই দায়িত্বটা তুই কিভাবে এই পর্যায়ে পৌঁছালি, ছোট করে যদি একটু বলিস। বিকজ আমরা অনেক সময় মনে করি যে মানে আমাদের জার্নিটা কোথা থেকে শুরু হয় এবং কোথায় যায় শেষ হয়, বা কোথায় যে আমরা পৌঁছাই, অনেকে আমরা ভিজুয়ালাইজ করে অনেকে পারি না। তো সেক্ষেত্রে তোর কি মনে হয় যে তুই আজকে যে পজিশনটা হোল্ড করছিস, তোর কি ছোটবেলা থেকে এই ড্রিমটা ছিল, নাকি তুই আস্তে আস্তে এক্সপ্লোর করেছিস, এবং তোর কি এই ড্রিমটা ছিল যে এই দায়িত্বটাই তুই নিবি একসময়? এবং আমি জানি যে পার্সোনালি, আমি যতটুকু জানি, এটা হয়তো আমি পরে বলবো, যে তোর পার্সোনালিটির সাথে এই কাজটা কতটুকু অ্যালাইন করতে পারিস বা কতটুকু নিজেকে অ্যাডাপ্ট করতে হয়েছে। সো এই গল্পটা যদি একটু ছোট করে বলি সবার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি কাজ করি বর্তমানে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটিতে। আমি কাজ করছি হেড অফ ইমার্জেন্সি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রামে। আমি আইআরসিতে, আমি সংক্ষেপে এই অর্গানাইজেশনকে আমরা আইআরসি নামে পরিচিত সবাই গ্লোবালি। তো আইআরসিতে আমি কাজ করছি প্রায় 5 বছর ধরে, এবং এই সময় আসলে আমার পজিশনটাই মূলত যে কাজটা করতে হয়, মূলত যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে যে ইমার্জেন্সি সাপোর্টটাকে মোবিলাইজ করা, এবং যারা এফেক্টেড পপুলেশন তাদের কাছে ইমিডিয়েটলি সাপোর্টটাকে এনশিওর করা মেন রোল হচ্ছে আমার এটা। সেটা আমি কীভাবে এনশিওর করবো, সেটা হচ্ছে ফান্ড মোবিলাইজিং হতে পারে, সাপ্লাইজ যেগুলো আমরা দিতে চাচ্ছি কমিউনিটিকে সেটাকে মোবিলাইজ করা হতে পারে। এবং আমার অর্গানাইজেশনে আমরা এখন মূলত যে সার্ভিসগুলো দিচ্ছি, আমি খুবই সংক্ষেপে বলি, যে ইমার্জেন্সি হেলথ সার্ভিস দিচ্ছি, এবং আমরা হচ্ছে সুরক্ষা সেবা, যেটা আমরা প্রোটেকশন সেক্টরের আন্ডারে আমরা মূলত জিবিবি, জেন্ডার বেসড ভায়োলেন্স এবং চাইল্ড প্রোটেকশনের মূলত এই সাপোর্টগুলো দিয়ে থাকি। এবং এডুকেশন আছে, লাইভলিহুড সাপোর্ট আমরা দিয়ে থাকি মূলত এফেক্টেড পপুলেশন। মেনলি কারা এফেক্টেড হয়, যখন কোনো একটা ক্রাইসিস বা ডিজাস্টার এফেক্টেড হয় পপুলেশন, তখন আমরা আইআরসি এই সাপোর্টগুলো এনশিওর করে থাকি। তো আমি আসলে এই পজিশনে কাজ করতে এসেছি, আমি প্রায় 16 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ডেভেলপমেন্ট এবং হিউম্যানিটেরিয়ান সেক্টরে কাজ করছি। তো এই জায়গাটা আসার পেছনে গল্পটা অনেক অন্যরকম। মানে আমার কাছে মনে হয়, আমি যখন পেছনে তাকাই, আসলে আমার কাছে আমি অনেক ইন্সপায়ার্ড ফিল করি যে আমি আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছি। এবং আমার মনে হয় যে এই জায়গায় আসাটা তো আসলে একদিনের ঘটনা না। আমি যে 16 বছরের ঘটনা বললাম, এই 16 বছরে আমার অনেক ভালো অভিজ্ঞতা ছিল, অনেক আনন্দের অভিজ্ঞতা যেমন ছিল, এবং অনেক কষ্টের অভিজ্ঞতাও ছিল, চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল। তো আমি বলবো যে আমি ফরচুনেট। আমি সবসময় ভালো ভালো সুপারভাইজারের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমি যে পরিবেশে কাজ করেছি সেটা অবশ্যই খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, কিন্তু আমার কাছে সবসময় একটা আমি মানে ডিটারমাইন্ড ছিলাম যে আমি কোন জায়গাটা যেতে চাই। আর তুই যেটা বললি যে আমি আসলে ছোটোবেলা থেকে এরকম দেখেছি কিনা বা চিন্তা করেছি কিনা, আমি মানে মনে করতে পারি আমাদের ক্লাসে সম্ভবত 5-6-এ আমাদেরকে একবার টিচার লিখতে দিল যে এম ইন লাইফ। তো এম ইন লাইফ আমি আসলে তখন মানে আমার তাৎক্ষণিকভাবে আমার মনে হয়েছে যে আমি আসলে বড় হয়ে নার্স হব। আচ্ছা।
তো আমি যখন নার্স হব এই গল্পটা লিখলাম, মানে এম ইন লাইফটা লিখলাম, তখন আমাকে মানে আমার ওখানে টিচার ছিলেন একজন, মানে ফিমেল একজন টিচার ছিলেন, উনি মানে খুশি হলেন, বললেন যে আসলে তুমি তো আসলে নার্স হওয়ার কথা বলেছো, আসলে সাধারণত মানুষ নার্স হওয়ার কথা বলে না। আমি খুব খুশি হয়েছি তুমি নার্স হওয়ার কথা বলেছো, কিন্তু তুমি আসলে না বুঝেই বলেছো যে নার্স হওয়াটা আসলে কতখানি চ্যালেঞ্জিং। তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলে নার্স হওয়াটা কেন চ্যালেঞ্জিং হবে, নার্স হওয়া তো মানুষের জন্য কাজ করা। আমি তখন আমার মাথায় মাদার তেরেসাকে আমি জানতাম, তার কাজ জানতাম, তো আমার কাছে মনে হচ্ছে উনি তো এত ভালো কাজ করছে, সবাই ওনাকে এত সম্মান দেয়, তাহলে আমি নার্স হতে চাইলাম, ম্যাডাম কেন এইভাবে বললো। তো ওরকম আমার আবার যখন আমি পড়াশোনা করতে আসলাম ফিলোসফিতে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ফিলোসফিতে, তখন আমি দেখলাম যে সেখানে আমি একটা কোট বলতে পারি, যে ওখানে কান্টের ফিলোসফি পড়তাম, সেখানে একটা কোট আমাকে খুব ইন্সপায়ার্ড করেছিল, যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম হ্যাপিনেস ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য সোসাইটি। মানে আমার কাছে মনে হচ্ছে হ্যাপিনেস পৃথিবীতে যেটাই হোক না কেন, সেটা আসলে বেশিরভাগ মানুষের জন্য আসলে দিতে হবে। এবং আমার মনে হচ্ছে যে আমি কোথায় কীভাবে কাজ করতে পারি যেটা আসলে মানুষের মধ্যে সর্বোচ্চ পরিমাণ হ্যাপিনেসটাকে আমি ছড়াতে পারবো। আমি জানি না কতটুকু করতে পেরেছি, আমাকে আরও অনেক দূর যেতে হবে, কিন্তু তারপরেও মনে হচ্ছে তা কোন জায়গা থেকে আমি কোথায় এসেছি। আমি অবশ্যই, যেহেতু আমি ইমার্জেন্সিতে কাজ করি, যে কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, সেটা দুর্যোগ হতে পারে, ফায়ার ইনসিডেন্ট বা বন্যা, সাইক্লোনের মতো সময়গুলোতে, বিশেষ করে রোহিঙ্গা কনটেক্সটে আমি কাজ করছি, সেখানে লাখ লাখ রোহিঙ্গা পপুলেশন সেখানে রয়েছে। তো আমাকে অবশ্যই অনুপ্রাণিত করে এই কাজগুলোকে করার জন্য, এবং আমার সাথে যারা কাজ করে আমি চেষ্টা করি তাদেরকে অনুপ্রাণিত করার, যাতে তারা পজিটিভ হয়ে সেই কাজগুলো আসলে করতে পারে। থ্যাংক ইউ, খুব ইন্সপায়ারিং। আমি বলবো যে এখান থেকে আমাদের অনেক কিছু নেওয়ার মতো আছে ডিসকাশনের যে পয়েন্টগুলো, যে নার্সিং সত্যিকার অর্থে আমি শিওর যে ক্লাস 5-এর একজন স্টুডেন্টের কাছে মানে ওই নার্সিংটা কত ইন্সপায়ারেশন থাকতে পারে, এবং মাদার তেরেসা কত বড় একটা ইনফ্লুয়েন্স ওর মধ্যে আসতে পারে সেই থেকে। এবং মানুষ, আমরা বলি যে আমাদের পার্সোনালিটি কিন্তু ছোটোবেলাতেই ডেভেলপ হয়, যার মধ্যে যেই ট্রেডটা দেখা যায় অনেক ছোটোবেলাতেই সেই ট্রেডটাকে মানে সে কিন্তু নার্চার করে, এবং সেটাই দেখা যায় যে আলটিমেটলি সে সেরকমই একজন মানুষ হিসেবে পরিণত মানুষে রূপান্তরিত হয়। এবং আমি বলবো যে অ্যাজ এ পার্সন হিসাবে আমরা বাসায় যেভাবে তোর ভূমিকা অ্যাজ এ কেয়ার গিভার, অ্যাজ এ মাদারলি অ্যাপ্রোচ টুয়ার্ডস আমার কি উর্বি, আবার হচ্ছে একদম লাভিং সিস্টার। এবং আমরা একসময় যতদিন না পর্যন্ত তুই কক্সবাজারে গেলি ততদিন পর্যন্ত আমরা কিন্তু হাইলি ডিপেন্ডেন্ট ছিলাম তোর ফ্যামিলির সমস্ত বিষয়ে। তো স্টিল ওরকমই, হয়তো কাজের কারণে বা সময়ের কারণে একটু চেঞ্জ হতেই পারে, কিন্তু আমি বলবো যে অ্যাজ এ পার্সন হিসাবে তুই অ্যাট হোম এবং অফিসে কীভাবে রিলেট করতে পারিস তোর ভূমিকাগুলো, বিং এ সিনিয়র সুপারভাইজার or leader in the organization, in the team, তোর ভূমিকাটা কীভাবে দেখি, যে তোর পার্সোনাল লাইফের সাথে ওটা ইন্টিগ্রেটেড, কতটুকু আলাদা, এখানে ব্যালেন্স কীভাবে করিস, ওয়ার্ক লাইফ ব্যালেন্স কীভাবে করিস? কারণ আমি জানি যে সারা বাংলাদেশে তোকে ঘুরতে, দেশের বাইরে যেতে, আফ্রিকাতে যেতে হয়েছে, তো এইরকম একটা ক্রিটিক্যাল জায়গাতে কাজ করতে হয়, এবং দুর্যোগ তো আর বলে কয়ে আসে না, তাই না? হট করেই চলে আসে, প্রিপেয়ার থাকতে হয়, প্রিপারেশন নিতে হয়, এবং সেই সাথে সাথে একটা টিমকে নার্চার করতে হয়, এবং টিমের অনেক এক্সপেকটেশন থাকে, পিয়ার্সদের এক্সপেকটেশন থাকে, অনেকে জুনিয়ররা তোর কাছে এসে হয়তো তোর মতো হতে চায়, তোর জায়গায় কীভাবে যেতে চায়, তাদেরকে এবার কীভাবে নার্চার করিস, নার্সিং করিস, কেয়ার, তো এই জিনিসগুলো একটু জানতে চাবো। থ্যাংক ইউ। আমি আসলে কীভাবে রিলেট করি সেই জায়গা থেকে যদি বলি, আমার কাছে মনে হয় যে এটা খুবই ইন্টিগ্রেটেড, যে আসলে আমি তো অ্যাজ এ পার্সন আমি নিজেকে তো আর ডিফারেন্সিয়েট করতে পারবো না, আমি বাসায় আসলে এরকম হয়ে যাবো, অফিসে গেলে এরকম হয়ে যাবো। তো যেটা আমি করি সেটা হচ্ছে যে আমি যেটা এর আগেও বললাম, যে আমি চেষ্টা করি খুবই পজিটিভ থাকতে, এবং আমার সাথে যারাই কাজ করে তাদেরকে আমি এমন একটা এনভায়রনমেন্ট বা এমন একটা সাপোর্ট বা এমন একটা এনভায়রনমেন্টে আমি বলতে চাই, যে এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করি যে সে যাতে আমার সাথে ফ্লেক্সিবল থাকে, আমি যাতে তার কাছে অ্যাপ্রোচেবল থাকি, সে আমার সিনিয়র হোক বা আমার জুনিয়র হোক, মানে আমার পার্সোনালিটিটা সেরকমই হওয়া উচিত যে যে কেউ আমার কাছে আসতে পারে। এটা আমার কাছে মনে হয় অ্যাজ এ লিডার এটা সবারই থাকা উচিত, মানে একটা লিডারশিপ পজিশনে বা একটা ডিসিশন মেকিং পজিশনে কাজ করার জন্য তার পার্সোনালিটিটা এমন হওয়া উচিত যে সবাই তাকে আসলে মনে করে যে ডিপেন্ডেবল, রিলায়েবল, তাকে আসলে শেয়ার করা যায়। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে ট্রাস্ট বিল্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। সেই ট্রাস্ট আমার ফ্যামিলিতেও হোক এবং হচ্ছে আমার অফিসে হোক। ফ্যামিলির কথা যদি বলি, যে আমার পার্সোনাল লাইফে আমার
বোনেরা তুই বা অন্যান্যরা যদি আমাকে তাদের কোনো কনফিডেন্সিয়াল বিষয়ে শেয়ার করে, আমি অবশ্যই এমনভাবে কারো কাছে অন্যদের কাছে শেয়ার করবো না বা করা উচিত না যেটাতে সে অন্যরকম কিছু মনে করে বা ফিল করে। তো সেরকমভাবেই অফিসের ক্ষেত্রেও আমি জানি না কীভাবে মানুষ এত বেশি এত তাড়াতাড়ি আমাকে আসলে ডিপেন্ড করতে পারে বা রিলাই করে। অনেকেই আমার কাছে অনেক কিছু শেয়ার করে। গোপন কথা বলতে আসলে আমাদের অফিসে কিছু প্ল্যাটফর্ম আছে, অনেক সময় দেখা যায় যে অনেকেই তাদের অফিসের বিভিন্ন রকম ইস্যু বা পার্সোনাল লাইফ বা অনেক কিছুই দেখা যায় শেয়ার করে। তো আমি অনেক সময় ভাবি যে তারা আমাকে শেয়ার করছে, তারা আসলে আমাকে সেরকম মনে করে বা রিলাই করে, সেজন্যই করছে। তো সেই জায়গা থেকে আমি যেটা করি, আমি খুব অ্যাক্টিভলি শোনার চেষ্টা করি তার সিচুয়েশানটা। এবং আরেকটা যেটা যে অনেক সময় তারা যেহেতু ফেস করছে বা চ্যালেঞ্জটার মধ্যে আছে, তারা দেখতে পারে না যে কীভাবে ওখান থেকে ওভারকাম করবে, সেজন্য স্ট্রেংথটা আসলে অনেক সময় ওভারলুক করে ফেলে। তো আমি চেষ্টা করি তাকে সেই স্ট্রেংথটা দেখানো যে আপনি এই সিচুয়েশানটার মধ্যে আছেন, আসলে আপনার স্ট্রেংথটা কোথায়, সেই স্ট্রেংথটাকে আসলে আপনি ফোকাস করেন, সেই জায়গা থেকে আপনি কীভাবে উঠে আসবেন আপনি বুঝতে পারবেন। তো আমার মনে হয় যে এটা আসলে মনে হয় যে সেই ডিপেন্ডেন্সিটা বা ট্রাস্ট বিল্ডিংটার জন্য অনেক হেল্পফুল হয়। সেই কারণে হচ্ছে অফিস হোক বা ফ্যামিলি লাইফ হোক, আসলে খুব সহজ হয় রিলেশনশিপগুলোকে আসলে মেনটেন করা, যে সে যাতে আমাকে শেয়ার করতে পারে, এটা একটা বিষয়। আর হচ্ছে আমার মতো হতে চায় কিনা, অনেকেই বলে যে হ্যাঁ দিদি আপনি এভাবে কথা বলেন, আমি আপনার মতো করে কথা বলতে চাই বা এটা করতে চাই। তো আমি আসলে যেটা আমিও বলি যে আপনি আসলে কোথায় যেতে চান, সেই জায়গাতে কীভাবে যেতে হবে, সেই জায়গাটা আসলে ঠিক করে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং পার্সোনালি না নেওয়ার কোনো কিছু, অফিসে অনেক ঘটনা ঘটে, আমি সবাইকে খুশি করতে পারবো না, এটা আসলে প্রথমেই অ্যাকসেপ্ট করে নিতে হবে, আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার যে কাজ সেটার ব্যাপারে আমি যতখানি অনেস্ট থাকতে পারি, সেই অনেস্টিটা আসলে রাখা দরকার। তো আমি সেটাই বলি যে আপনি আপনার কাজটা সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে করেন, অনেস্টি রাখার চেষ্টা করেন, আপনি অবশ্যই সেটার একটা রিওয়ার্ড পাবেন। তো এইটাই থ্যাংক ইউ, এটা খুবই সুন্দর একটা কথা, যে পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি লাইফের ইন্টিগ্রেশন। এবং আমি আজ মানুষ হিসাবে যেমন আমি 100% তো চেঞ্জ হতে পারবো না, 360 ডিগ্রি চেঞ্জ হওয়া আমাদের পক্ষে বা 180 ডিগ্রি চেঞ্জ হওয়া আমার পক্ষে সম্ভব না। রাদার আমার এখানের পুরোটাই তো আমার লাইফ, এর মধ্যে থেকে আমার ফ্যামিলি লার্নিংগুলোও অনেক সময় ওয়ার্ক প্লেসেই আমরা কাজে লাগাতে পারি, ভালো ভালো অনেক কিছু নিয়ে আসতে পারি। ওয়ার্ক প্লেসের অনেক শিক্ষা আমরা আবার ফ্যামিলি লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা ইমপ্লিমেন্ট করলে হয়তো ভালোই হয়। লাইক ডিসকাশন, নেগোসিয়েশন, হ্যাঁ নেগোসিয়েশন স্কিল, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্কিল বা ডেমোক্রেসি যে প্র্যাকটিস করা, বাসায় তো হয়তো একজনই কথা বলে, একজনের ডিসিশন হয়। সেই ডেমোক্রেসিটা আমরা অনেক হুমায়ুন আহমেদের নাটকে দেখতাম, তারা ভোটিং করতো, তারা মিটিং করতো। এগুলো যদি বাসায় করে হয়তো অনেক ফ্যামিলি কনফ্লিক্ট কমে যাওয়ার সম্ভাবনা আছে। না, এটা খুব সুন্দর বলছিস। আসলে আমিও এটা যেটা আমিও না করতাম না আগে, যে হচ্ছে সরি বলা। অফিসে কিন্তু আমরা বলি কলিগকে কোনো একটা ভুল হয়ে গেলে বা কমিউনিকেশনে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে সরি বলা, বা এই জিনিসটা আমি আগে করতাম না। এটা কিন্তু আমি অফিস থেকে শিখেছি যে না, আমি অফিসে সরি বললে আমি কেন বাসায় বলতে পারবো না। আমি এটাও একটা লার্নিং। থ্যাংক ইউ বলা, থ্যাংক ইউ বলা, আমরা ধরে নেই টেকেন ফর গ্রান্টেড, এটাই ফ্যামিলিতে তো কি বলি না, সুন্দর হয়েছে, সুন্দর লাগছে, কমপ্লিমেন্ট দেওয়াটা আমরা বাসায় করি, অ্যাপ্রিশিয়েট করি, আমরা নিজেদের ফ্যামিলির মানুষের প্রশংসাই করি না। এই জিনিসগুলো তো ফ্যামিলি থেকে নার্চার হয় না। আমি যদি আমার ছোট ভাই বোনদেরকে বা মা বাবা যদি আমাদেরকে কমপ্লিমেন্ট দেয় যে তোমাকে সুন্দর লাগছে, এরকম তুমি অনেক কেয়ারিং, তুমি অনেক ভালো মানুষ হিসেবে বড় হচ্ছ, সেই মানুষের যে মোটিভেশনটা বুস্ট আপ হয় সেটা কিন্তু সারা জীবনে তাকে হবে। হ্যাঁ অবশ্যই। তো বলে না যে সমস্ত কিছু কিন্তু বাসা থেকে শুরু হয়, ফ্যামিলি লাইফ থেকে শুরু হয়, তারপরে আমরা আস্তে আস্তে সোসাইটিতে আরো বড় আসতে সবাই। তো আরেকটা প্রশ্ন আমার আছে যে আমাদের যে গোল সেটিংগুলো করি, আমার কোচিংয়ে তো জানি যে অনেকে আসে গোল, তাদের লাইফের গোলগুলো সেট করতে চায় বা করতে চায়। আমি জানি তারা সুন্দর সুন্দর গোলও সেট করে, তারা প্রত্যেকেই প্রচণ্ড পোটেনশিয়াল, একজন এত ভালো একজন মানুষ, এত পোটেনশিয়াল মানুষ, আমি এমএজ তাদের সাথে কাজ করতে পারি, এত কিছু ওভারকাম করেছে তাদের লাইফ। আমার মনে হয় নিজের লাইফকে নিয়ে চিন্তা করতে করতে নিজের লাইফের দুঃখ কষ্ট নিয়ে এত বেশি কম্প্যাক্ট হয়ে থাকি, আমরা ভুলে যাই যে আশেপাশে মানুষ প্রতিনিয়ত কী ফেস করে কোথায় যাচ্ছে। নিজেকেই খুব অন্যরকম মনে করি যে আমি মনে হয় আমার জীবনে এত দুঃখ কষ্ট হলো, আর আমার জীবনে যে আমি কত ব্লেস, এটাও কিন্তু ভুলে যায় না। তো তাদের কথা আবার অনেক সময় দেখি তারা এত কিছু ফোকাস থাকার পরেও, তাদের গোল সেট করার পরেও তারা আবার লস্ট হয়ে যায়, কিছুদিন পর ডিস্ট্রাক্টেড হয়ে যায়। যে জার্নিটা শুরু করা আমাকে 6 সপ্তাহ বা 8 সপ্তাহ একটা মোটামুটি অ্যালাইন থাকার পরে 2 মাস পরে যে হারায় যায়। তো গোলটা কীভাবে আমি সেট করলাম এবং কীভাবে আমি ট্র্যাকে থাকবো, কীভাবে আমি ওই গোলের দিকেই যাবো, অন্যদিকে যাবো না, ডিস্ট্রাক্টেড হবো।
ওকে ম্যাম। এখানে আসলে গোলটা আমরা কিন্তু সবাই সেট করি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম তখনও আমাদের একটা চিন্তা ছিল আমি ইউনিভার্সিটি মানে পড়াশোনা শেষ করে আমি কোথায় যেতে চাই, তখন একটা গোল ছিল। আমি আবার যখন আমি ক্যারিয়ারে মানে কোনো একটা জায়গায় ঢুকলাম, কোনো একটা অর্গানাইজেশনে কাজ করা শুরু করলাম, তখন আমার মনে হলো আচ্ছা আমি মনে হয় ওই জায়গায় যেতে চাচ্ছি। এভাবে কিন্তু গোলটা কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু আলটিমেটলি আসলে যে গোলটা আমি যে জায়গায় যেতে চাই, যে আসলে আমি কোথায় যেতে চাই, এই জায়গাটায় ক্ল্যারিটি আসলে খুব ইম্পর্টেন্ট, যে আসলে আমি কোথায় যেতে চাচ্ছি। বিভিন্ন সিচুয়েশনের কারণে হয়তো আমি হয়তো আজকে এই সেক্টরে কাজ করছি, পরবর্তীতে হয়তো আমি আরেকটা সেক্টরে কাজ করছি, বা আমার ট্র্যাক এখন এটা, পরবর্তীতে অন্য ট্র্যাকে কাজ করছি, এটা হতে পারে। কিন্তু আলটিমেটলি আমি কোথায় যেতে চাই সেইটার ক্ল্যারিটিটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। এবং ডিস্ট্রাকশন আসতেই পারে, বিভিন্ন ওয়েতে হতে পারে, এটা ফাইন্যান্সিয়াল মানে পার্সোনাল লাইফের কারণে বা অফিস বা যে কোনো কারণেই হতে পারে। কিন্তু আমার মনে হয় প্রথম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমি কোথায় যেতে চাচ্ছি সেই জায়গাটা আসলে ক্ল্যারিটিটা দরকার। যে হয়তো তুই অনেক ব্লেসড যে অনেক সময় রাইট সুপারভাইজার পেয়েছিস, আবার অনেকে হয়তো এটা পায় না। আবার হয়তো সুপারভাইজার অনেক সময় রাইট থাকলেও রাইট পিয়ার সাপোর্ট থাকে না, তাই না? কিছু না কিছু তো 19-20 থাকেই ওয়ার্ক প্লেসে, সবাই একরকম হয় না, ফ্যামিলিতেও হয়। তো তুই কিভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছিস এবং তোর সাজেশন কি যারা ইয়াং আছে তাদের প্রতি, এবং বিশেষ করে তোর নিজের প্রতি? যখন তুই মনে কর তোর 20 বছর ছিল, পড়াশোনা করছিলি, আর আজকে যে তুই যে সুবর্ণা বর্মাকে মানুষ চিনে, এবং 20 বছর বয়সে সুবর্ণা বর্মা বা আরো ইয়াং বয়সে সুবর্ণা বর্মা, কারণ আমরা এখন অনেক কিছু দেখে শুনে বুঝে একটা জায়গায় এসেছি, ক্লিয়ার পার্সপেক্টিভ অনেক ক্লিয়ার হয়েছে, অনেক কিছু আমরা বলতে পারি, নিতে পারি, ডিল করতে পারি। ওই সময় তো হয়তো এই জিনিসগুলো ছিল না, বাট ওই সময় নিজেকে কী সাজেশন দিতে হবে? আজকে যারা ওই বয়সে আছে হয়তো তোর মতো নেই, তাদেরকে কী সাজেশন দিবি বা তোর নিজেকে কী সাজেশন দিতি, সো দ্যাট সেক্ষেত্রে তুই কী করতি? তুই আজকে এখানে থাকতে না আরও অনেক বেটার কিছু হতো, না কী হতো বলে মনে হয়? এটা আসলে ডিফিকাল্ট যে আমি আসলে 20 বছরে কীরকম চিন্তা করতাম বা এখন আমার এত বছর পরে এসে আমি কীভাবে চিন্তা করছি, অবশ্যই অনেক অনেক পার্থক্য। আমার তো মনে হয় যে প্রতি বছরই আমার মধ্যে একটা বড় পরিবর্তন হয়। 1 বছর আগে আমি যেভাবে চিন্তা করতাম হয়তো এখন আর আমি সেভাবে চিন্তা করছি না। সেটা অবশ্যই একটা হচ্ছে লার্নিংয়ের মধ্য দিয়ে, একটা রিফ্লেকশনের মধ্য দিয়ে আমি হচ্ছে চেঞ্জ হয়েছি প্রতিনিয়ত। আমি চেষ্টা করি আসলে সবার মধ্যে থেকে কিছু না কিছু লার্ন করা, সেটা যে কোনো এনভায়রনমেন্ট হোক, যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশান হোক, সেই লার্নিং একটা এনভায়রনমেন্ট যাতে আমার মধ্যে সবসময় থাকে বা মানসিকতাটা আমার মধ্যে থাকে, সেটা আমি চেষ্টা করি। এবং আমি জুনিয়রদেরকে বা 20 বছরে যিনি এখন পড়াশোনা শেষ করছেন তাকে আমি সেটাই বলবো যে আসলে সবসময় সেই মানসিকতাটা রাখা, যাতে যে কোনো পরিস্থিতিতে লার্ন করা। চ্যালেঞ্জিং সিচুয়েশান আসবেই জীবনে, সেই চ্যালেঞ্জিং সিচুয়েশানে আসলে স্টাক হয়ে না থাকা, আটকে না যাওয়া, সেটা যাই হোক না কেন, সেটা আসলে আমাকে মানে আমার কাছে মনে হয় সেটা আমার স্ট্রেংথটাকে আরও বাড়িয়ে দেয় আমি যদি সেই লার্নিংটা নিতে পারি। তো আমার কাছে মনে হয় লার্নিংটা নেওয়া এবং যে ক্যারিয়ারের যে গোলের কথা আমরা এর আগে বলছিলাম, যে গোলে ফোকাস থাকার জন্য আসলে রিফ্লেকশনটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা যেমন অর্গানাইজেশনে গোল সেট করি, গোল সেট করে আমি যদি আসলে গোলটা আবার রিভিউ না করি যে আসলে আমি কত দূর আসতে পারলাম, কত দূর আসলে আমার যাওয়ার কথা ছিল, আমার কী চ্যালেঞ্জ ছিল, কি কেন করতে পারলাম না, এই যে রিফ্লেকশনটা, সেটা কিন্তু আমাকে হেল্প করে ওই গোলটা অ্যাচিভ করার জন্য। ওই বছরে আমি কি গোল অ্যাচিভ করতে চাচ্ছি। একইভাবে লাইফেও আমি যত বেশি রিফ্লেক্ট করবো আসলে আমি কোথায় যেতে চেয়েছি, কতখানি যেতে পারলাম, কেন যেতে পারলাম না, যদি আমি ওই জায়গায় যেতে চাই আমাকে আসলে আর কি সাপোর্ট লাগবে বা আর কি আসলে ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, সেই জায়গাগুলো আসলে আইডেন্টিফাই করা, সেই অনুসারে কাজ করা। অনেক সময় আমরা সাপোর্টের কথায় আরেকটা জিনিস মনে আসলো, অনেক সময় অ্যাজ এ ফিমেল আমরা অনেক সময় কী করি যে আমরা মনে করি নিজেকে আসলে সবসময় একটা প্রুফ করার মতো একটা মানসিকতার মধ্যে থাকি, যে আমি যদি না বলি ওয়ার্ক প্লেসে তাহলে হয়তো আমাকে মনে করা হবে আমার সেই ক্যাপাবিলিটি নেই বা আমার সেই অ্যাবিলিটিটা নেই যে আমি আসলে কাজটা করতে পারবো। কিন্তু আসলে তা না, সবসময়ই যে সব কিছুতে আমাকে হ্যাঁ বলতে হবে এই মানসিকতাটা আসলে ভুল। হ্যাঁ, তা আমি যদি করার মতো আমার সিচুয়েশন থাকে আমি অবশ্যই করবো, আমি সেই চ্যালেঞ্জটা নিব, কিন্তু আমার অ্যাবিলিটিটাও কিন্তু দেখতে হবে আমি কোন পর্যন্ত যেতে পারবো। হ্যাঁ,
অনেক সময় আমি হচ্ছে দেখি যে আমি যেহেতু ইমার্জেন্সিতে কাজ করি, আমার ইমার্জেন্সিতে কাজ করার মানসিকতা আছে, আমি কাজ করতে পারি, যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে আমি কাজ করতে পারি, আমার সেই পজিটিভ মেন্টালিটি আছে। কিন্তু আমি অনেক সময় এভাবে চিন্তা করতাম, আমি যখন অনেক জুনিয়র পজিশনে কাজ করতাম বা অনেক জুনিয়র ছিলাম, সব কিছুতে আমি হ্যাঁ বলতাম, সব কিছুই করতাম, মনে হতো যে না আমাকে করতে হবে সব কিছু, যাই হোক না কেন, সেটা আমার রোলের সাথে খুব বেশি অ্যালাইন থাকুক বা না থাকুক, কারণ আমাকে বলেছে করতে, আমাকে করতে হবে। কিন্তু আসলে না, আমার আসলে কাজের সাথে কতখানি এটা রিলেট করে, এটা আসলে করলে আমার কতখানি আমি বেনিফিটেড হব, বা হ্যাঁ এডিশনাল কাজ আমি করতে পারি, কিন্তু টু হোয়াট এক্সটেন্ট আই ক্যান ডু দ্যাট, আমাকে সেই অ্যানালাইসিসটাও করতে হবে। আমার কাছে মনে হয় জুনিয়রদের সেই জায়গাটাও আসলে মানে স্পেসিফিক থাকা দরকার, যে সে কি করতে চায়, কতখানি সে করবে, এবং মানে না বলাটা আসলে, হ্যাঁ না বলাটা আসলে পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ দুই জায়গাতে আসলে আমরা নেগেটিভলি দেখি, আসলে না বলাটাও একটা আসলে স্কিলস, সেটা আসলে শিখতে হবে, জানতে হবে, পজিটিভ জায়গাটায় না বলতে পারবো। থ্যাংক ইউ, আমিও খুব ইন্সপায়ার্ড হলাম আজকের এই ডিসকাশন, এবং এটা আরও বড় করা যায় আশা করি, আবার আমরা ডিসকাস করবো সামনে কোনো একটা টপিক নিয়ে। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড শেয়ারিং ইয়োর লার্নিং। আমি বলবো যে এটা অনেকেই বেনিফিটেড হবে, যারা জুনিয়র তো অবশ্যই, যারা অ্যাটলিস্ট একটা মিড লেভেলে আছে, সিনিয়র লেভেলে আছে, প্রত্যেকেই, এবং পার্সোনাল এবং প্রফেশনাল বোথ লাইফে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং so much caring person in our life. And the person I will invite who was behind the camera, Rinto, just to show your face to everyone. Say hi, hello. Thank you. Bye.